ডক্টর রেজাউল করিম, আপনার কাছে আসবো তার আগে রেজাউল করিম রনি, মানে মানে ছাত্র উপদেষ্টারা মানে গতকালই সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে ছাত্র উপদেষ্টারা রাষ্ট্র বিনির্মাণে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি যে যতটা আশা করা হয়েছিল। একইভাবে বাকশাস গত দুটি ছাত্র সংসদ নির্বাচনে তাদের যে পারফরমেন্স সেটিও বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বলছেন হতাশাজনক। এই যে মানে বিএনপি এবং জামাতের বাইরে জনগণের যে একটা প্রত্যাশা ছিল গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটি শক্তি, সেই শক্তির আমরা মানে অস্তয়মান মনে হচ্ছে। আপনি এটা মনে হয় যেমন ধরেন এটা মানে জাতীয় রাজনীতিতে আসলে কি প্রভাব ফেলবে, নাকি তারা মানে ফুটনোট হিসেবেই থেকে যাবে? আমার মনে হয় এত হালকা করে দেখার সুযোগ নেই। কারণ দেখেন বিএনপিও কিন্তু এমন সময় গেছে, রুহুল কবির রিজভীকে দেখা যাচ্ছে 6 জন লোক নিয়ে আন্দোলন করতেছে পল্টনের সামনে। সো অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা একটা দল, সেটা তো চাপে, হ্যাঁ না তখন তো প্রবল চাপ ছিল, কিন্তু এটা তো অনুকূল পরিবেশ। হ্যাঁ অনুকূল পরিবেশ না, কারণ অভ্যুত্থানের মধ্যে আসা নতুন একটা দল, যেই দলের মধ্যে সবাই নেতা, কর্মী তৈরি হওয়ার সুযোগ হয়নি এবং প্রত্যেকে তার ব্র্যান্ডিং করার জন্য ব্যস্ত। ফলে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নিজেদের প্রশিক্ষিত করার একটা ব্যাপার আছে। কিন্তু আরেকটা দিক থেকে দেখেন, এখানে এনসিপি দাঁড়াইতে না পারার কোনো কারণ নাই যদি না তারা বাংলাদেশের রাজনৈতিক কোর্সটা কি, কোন জায়গায় প্রবেশ করছে, একটু আগে যে আলোচনাটা করলাম যে নতুন প্যারাডাইম যেটা, সেটা যদি তারা ধরতে পারে। নতুন প্যারাডাইমের মধ্যে এখানে যারা ইডিওসেন্ট্রিক রাজনীতি করবে, মানে আওয়ামী লীগ, বামপন্থী বা অন্য যারা এবং বা পলিটিক্যাল ইসলামিস্ট পার্টিও, তারা একটা প্যারাডাইম, আর একটা হলো এখানে একটা ডেমোক্রেটিক ভ্যালু বেজ রাজনীতির একটা প্যারাডাইম। এখন কোনো একটা ইডিওসেন্ট্রিক পার্টি সে যদি এই ভ্যালু বেজ পলিটিক্সের এই জিনিসগুলোকে অ্যাডাপ্ট করার চেষ্টা করে, যেমন ধরেন শিবিরের সাথে কিন্তু জামাতের অনেক পার্থক্য আছে। শিবির অনেক বেশি মডার্ন জিনিস, অনেক বেশি সেকুলারাইজড অবস্থানকে গ্রহণ করছে, কিন্তু জামাত ইসলাম এখনও পর্যন্ত একটা ইসলামী কোডের মধ্যে থেকে রাজনীতি করার চেষ্টা করছে। তো ফলে এই দুইটার একটা দ্বন্দ্ব আছে। এটা জামাত ইসলাম আগামী দিনে কেমনে মিটাবে এটা তাদের ব্যাপার, এটা নিশ্চয়ই এটা নিয়ে তাদের ভিতরেও এক ধরনের ফাইট আছে। সো এটা তাদের জন্য একটা ইন্টারনাল পরীক্ষা। এর বাইরে আপনি যদি দেখেন বাংলাদেশে জেনজি জেনারেশন, এখানে যে অভ্যুত্থানটা হলো, অভ্যুত্থানটার কিন্তু কোনো ইডিওলজি নেই, কোনো পার্টি দাবি করতে পারবে না এই অভ্যুত্থানটা তার একক সম্পত্তি। এখানে এইটা টোটালটাই একটা পিপলস আপনার আপরাইজিং, এবং এটা মানে এটার কর্তাসত্তা হলো প্লুরাল, একক কোনো কর্তাসত্তা নেই, কোনো দল এটা দাবি করতে পারে না। ফলে এই জেনারেশনের আকাঙ্ক্ষা বলে যদি কোনো দল মনে করে যে আমি এই জেনারেশনের আকাঙ্ক্ষা রিপ্রেজেন্ট করি, যে দলই হোক, এইটা একটা বিরাট মিস্টেক হবে। এই আপনার অভ্যুত্থানের জেনজির আকাঙ্ক্ষা কোনো দল রিপ্রেজেন্ট করে না, করলে অভ্যুত্থান হইতো না, তাহলে দলের আন্ডারই হইতো, ওই জেনজি জেনারেশন ওই দলের সাথে ভিড়া যেত। এখানে যে আকাঙ্ক্ষাটা তৈরি হচ্ছে, এটা একটা নাগরিক ভিত্তিক গণতান্ত্রিক, প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক রূপান্তর লাগবে। সেইটা করার মতো পার্টি এখনো পর্যন্ত মানে আমি বলতেছি যে ধরেন মানে পুরাপুরি জনগণ জেনজি সবাই একদম 100% আস্থায় নিতে পারে এরকম পার্টি দেখা যাচ্ছে না। ফলে সেদিক থেকে এনসিপিকে এই যে নতুন প্যারাডাইম, একটা মূল্যবোধ ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশের বিকাশের জন্য যে রাজনৈতিক আপনার প্রক্রিয়া বিকাশ করা দরকার, সেইটা যদি সে মাঠে ঘাটে বিকাশ করতে পারে, আগামী দিনে সবচেয়ে বড় সংগঠন হয়ে উঠতে পারে এনসিপি। এই সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিভাবে? ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটা মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিল, যে এখানে মৌদুদিবাদী অনেকগুলো প্রক্সি অর্গানাইজেশন আছে অলরেডি, আরেকটা প্রক্সি অর্গানাইজেশনের দরকার নাই। হ্যাঁ, ফলে এনসিপিকে যদি কেউ মনে করে কোনো না কোনো দলের ছায়া বা সে কোনো না কোনো দলের উইং হিসাবে ব্যবহৃত হবে, তখন এনসিপির প্রতি মানুষের ওই ট্রাস্টটা আসবে। আপনি এনসিপিকে কিভাবে দেখছেন? আপনি কোন একটি দলের প্রক্সি দল হিসেবে নাকি একটা ভিন্নতর শক্তি হিসেবে? আমি তো এনসিপি রাজনীতি করি না, আমি যতটা বুঝি বিশ্লেষণ কি বলছে, বিশ্লেষণটা হলো, ফলে এনসিপির জন্য চ্যালেঞ্জ হলো তার উপর মিডিয়া ট্রায়াল হবে, কারণ মিডিয়ার কাঠামোর মধ্যে এখনো আওয়ামী লীগের এস্টাবলিশমেন্টটা রয়ে গেছে। ফলে তারা ধরেন এখানে চাঁদাবাজির সমস্যা বিএনপিতে আছে, জামাতে আছে, এনসিপিতে আছে, সব জায়গায় আছে, এটা কাঠামোগত সমস্যা। কিন্তু এটার ব্র্যান্ডিং আপনি যখন এক দল আরেক দলের বিরুদ্ধে করে সুবিধা নেওয়ার জন্য, তো সেগুলোর কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে। এবং তারা যেটা হচ্ছে অভ্যুত্থানের শক্তি হওয়ার কারণে এবং সবাই নেতা হওয়ার কারণে কর্মী সংকট আছে। তো সব কিছু মিলাইয়া এই যে নতুন প্যারাডাইম যেটা তৈরি হলো, সেই প্যারাডাইমটাতে লিড দেওয়ার কথা হলো এনসিপির, কিন্তু এনসিপি লিড দিতে পারছে না। কারণ হলো আপনার আমাদের এই যে সময়টা এখন আমরা যে পিরিয়ডটাতে, এটা একটা লেট ফ্যাসিজম।
ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা চলে গেছে, আর সমস্ত রকম কাঠামো কিন্তু রয়ে গেছে। ফলে এই আপনি যেটা বললেন, সালাউদ্দিন সাহেব যেটা বললেন, এই যে ছাত্র উপদেষ্টারা সফল হইতে পারলো না, কেন পারলো না? কারণ এইখানে যে হাসিনার কাঠামো, এই কাঠামোটার তো স্টেটের ইনসাইডে যারা ছিল, যারা সচিবালয়ে বিভিন্নভাবে ছিল, বিভিন্ন দলের পারপাস সার্ভ করছে বা নিজেদের পূর্বের দলীয় পরিচয় গোপন রেখা নতুন মানে ধরেন ছিল, তারা প্রত্যেকে আওয়ামী লীগকে প্রোটেক্ট করার দায়িত্ব নিয়ে নিচ্ছে। নেওয়ার মধ্যে দিয়ে এটা আওয়ামী কাঠামো অটুট রাখছে কারা? রাখছে হলো পলিটিক্যাল নন পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট, এবং আমাদের ইস্টাবলিশমেন্ট 100% করাপ্ট। ফলে এই ইস্টাবলিশমেন্টের মধ্যে একটা অভ্যুত্থানের শক্তি, একটা দুইটা উপদেষ্টা যে সফল হবে এটা মনে করার কোনো কারণ নাই। ফলে তারা ব্যর্থ হয়েছে। কিন্তু তাদের রাজনীতিটা যদি সফল হয়, তারা যেহেতু একটা রাজনীতি সংগঠন করছে, সেটা আমি বলতেছি যদি তারা একটা গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন রাজনীতি বিকাশ করার জন্য শুধুমাত্র আপনার ঢাকা শহরে বসে বসে আপনার প্রেস কনফারেন্স করা বা এই শহরে থাকা না, গ্রামে গঞ্জে গিয়ে যদি সংগঠন গুছাইতে পারে, দেখেন রাজনীতি একটা লম্বা সময়ের ব্যাপার, এটা 2 মাস 6 মাস 2 বছরের ব্যাপার না। হ্যাঁ, আপনি 10 বছর পরে আপনি এনসিপির ফিউচার দেখেন। কারণ হলো এখানে যে ধরনের রাজনৈতিক প্রাতিষ্ঠানিক কাঠামো আমরা দেখছি, মানে রাজনৈতিক সংগঠনগুলো দেখছি, সেই সংগঠনগুলোর সাথে জনগণের ট্রাস্টের একটা ঘাটতির ব্যাপার আছে। অনেক ভালো ভালো কথা বলতেছে, কিন্তু প্র্যাকটিক্যালি ধরেন এই যে দলগুলো বিএনপি, জামাত এবং অন্যান্য যে দলগুলো, প্র্যাকটিক্যালি এই দলগুলোর প্রতি কিছু তাদের সমর্থনদের অনেক ধরেন ভালো ব্যাপার আছে, আবার ধরেন এত বেশি আপনার বাজে ব্যাপার আছে যেটার কারণে জনগণ মানে ফুললি ট্রাস্ট করতে পারে না। ফলে এই সমস্যাটার কারণে এখানে একটা রাজনীতির বিকাশ আমাদের লাগবে। সেই রাজনীতির বিকাশে যেই দল লিড দিতে পারবে, সেই দল লিড দিতে পারবে এবং জনগণ যাকে ট্রাস্ট করবে সে আগামী দিনে রুল করবে। সেই সংগঠনটা কত ডিসিপ্লিন, কত শক্তিশালী বা কত বড় সেটা ম্যাটার করে না, সেদিক থেকে এনসিপির পুরাটাই ফিউচার। ধন্যবাদ।